বিবিএস সেকেন্ড ইয়ারের প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং এর প্লান্ট অ্যাসেটস, ন্যাচারাল রিসোর্স এন্ড ইনট্যাঞ্জিবল অ্যাসেটস অধ্যায়টি নিয়ে আলোচনা করব। প্রাকৃতিক নিয়ম কিংবা যান্ত্রিক কারণে কিংবা ব্যবহারজনিত কারণে প্লান্ট সম্পত্তি বা স্থায়ী সম্পত্তির মূল্য হ্রাস পায়। হিসাব বিজ্ঞানের দৃষ্টিতে এটি এক ধরনের ক্ষতি, আর স্থায়ী সম্পত্তির মোট ব্যয়কে এর জীবনকালের মধ্যে অর্জিত মুনাফার বিপরীতে খরচ হিসাবে যুক্তিসঙ্গত চার্জকে অবচয় বলে। এই অধ্যায়ে মূলত আমরা অবচয় বা ডেপ্রিসিয়েশন নির্ণয়, স্থায়ী সম্পত্তি অর্জন, অবচয় নির্ণয় সংক্রান্ত জাবেদা, স্থায়ী সম্পত্তি অবচয়, পুঞ্জীভূত অবচয় সংক্রান্ত খতিয়ান এবং অবচয় ধার্যের ফলে আয় বিবরণী এবং আর্থিক অবস্থার বিবরণীর প্রভাব নিয়ে আলোচনা করব। শুরুতে আমরা বিভিন্ন ধরনের অবচয় নির্ণয়ের পদ্ধতি সম্পর্কে আলোচনা করব। মূলত অবচয় ধার্যের 15টা পদ্ধতি আছে। এই পদ্ধতিগুলোর মধ্য থেকে আমরা 6টি পদ্ধতি নিয়ে আলোচনা করব। শুরুতে আমরা স্ট্রেট লাইন মেথড, সরল রৈখিক বা স্থির কিস্তি পদ্ধতি নিয়ে আলোচনা করব। মোট অবচয়যোগ্য মূল্যকে আনুমানিক কার্যকাল বছর সংখ্যা দিয়ে ভাগ করে অবচয় নির্ণয়ের পদ্ধতি হলো সরল রৈখিক পদ্ধতি। সরল রৈখিক পদ্ধতি বা স্ট্রেট লাইন মেথডে কস্ট প্রাইস অফ অ্যাসেটস থেকে সেলভেজ ভ্যালু বাদ দিয়ে এস্টিমেটেড লাইফ দ্বারা ভাগ করে অবচয় নির্ণয় করা হয়ে থাকে। এখানে কস্ট প্রাইস অফ অ্যাসেটস বলতে আমরা বুঝি কোন সম্পত্তির ক্রয় মূল্যের সাথে ক্রয় সংক্রান্ত যাবতীয় খরচ যোগ, যেমন সংস্থাপন ব্যয়, পরিবহন খরচ যোগ। সেলভেজ ভ্যালু বলতে বুঝি নির্দিষ্ট সময় ব্যবহার করার পর স্থায়ী সম্পত্তি থেকে অর্জিত মূল্য। আর এস্টিমেটেড লাইফ বলতে বুঝি ব্যবহারযোগ্য নির্দিষ্ট সময়। স্ট্রেট লাইন মেথডে অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন নির্ণয়ের সূত্রটি হচ্ছে কস্ট প্রাইস অফ অ্যাসেটস লেস সেলভেজ ভ্যালু ডিভাইডেড বাই এস্টিমেটেড লাইফ। স্ট্রেট লাইন মেথড বা সরলরৈখিক পদ্ধতিতে প্রত্যেক বছর অবচয়ের পরিমাণ একই রকম হয়ে থাকে। দ্বিতীয় পদ্ধতিটি হচ্ছে ডিমিনিশিং ব্যালেন্স মেথড বা ক্রমহ্রাসমান জ্যার পদ্ধতি। এই পদ্ধতিতে বার্ষিক অবচয়ের পরিমাণ নির্ণয়ের জন্য শতকরা হিসাবে একটি নির্দিষ্ট হার স্থির করা হয়। প্রতি বছর প্রারম্ভিক মূল্যের উপর উক্ত নির্দিষ্ট হারে অবচয় ধার্য করা হয়। এই পদ্ধতিতে প্রত্যেক বছর ক্রমাগতভাবে অবচয়ের পরিমাণ হ্রাস পেয়ে থাকে। এই পদ্ধতিতে অবচয়ের একটি নির্দিষ্ট হার নির্ণয় করা হয়। ডেপ্রিসিয়েশন রেট আমরা সাধারণত দুটি সূত্রের মাধ্যমে বের করতে পারি। প্রথমটি হচ্ছে 1 minus root n s divided by c। এখানে r হচ্ছে অবচয়ের শতকরা হার, n হচ্ছে আনুমানিক আয়ুকাল, s হচ্ছে ভগ্নাবশেষ মূল্য, c হচ্ছে সম্পত্তির অর্জন মূল্য। দ্বিতীয় সূত্রটি হচ্ছে 1 divided by el into 100। el হচ্ছে এস্টিমেটেড লাইফ। ডিমিনিশিং ব্যালেন্স মেথডে অবচয় নির্ণয়ের ক্ষেত্রে কোনোভাবে আমাদের ভগ্নাবশেষ মূল্য অবচয় মূল্য থেকে প্রারম্ভিক মূল্য থেকে বাদ দেওয়া যাবে না। সর্বদা প্রারম্ভিক মূল্যের উপর নির্দিষ্ট হারে অবচয় ধার্য করতে হবে। তৃতীয়ত আমরা ডবল ডিক্লারিং ব্যালেন্স মেথড বা দ্বিগু ক্রমহ্রাসমান জ্যার পদ্ধতি নিয়ে আলোচনা করব। এই পদ্ধতিটি সরল রৈখিক ও ক্রমহ্রাসমান জ্যার পদ্ধতি সংমিশ্রণে গড়ে উঠেছে। এক্ষেত্রে অবচয়ের হার নির্ধারণ করা হয় সরল রৈখিক বা ক্রমহ্রাসমান জ্যার পদ্ধতির হারকে 2 দ্বারা গুণ করে। এই পদ্ধতিতেও প্রতি বছর প্রারম্ভিক মূল্যের উপর অবচয়ের হার ধার্য করা হয়। অবচয়ের পরিমাণ নির্ণয়ের ক্ষেত্রে কখনো
প্রারম্ভিক মূল্য থেকে ভগ্নাংশ মূল্য বাদ দেওয়া যাবে না। এই পদ্ধতিতে ডেপ্রিসিয়েশন রেট বের করার সূত্র হচ্ছে 1 ডিভাইডেড বাই এস্টিমেটেড লাইফ ইনটু 100 ইনটু 2। এরপর আমরা ওয়ার্কিং আওয়ার মেথড বা কার্য ঘন্টা পদ্ধতি নিয়ে আলোচনা করব। এই পদ্ধতিতে অবচয়যোগ্য মূল্যকে মোট ব্যবহৃত কর্মঘণ্টা দ্বারা ভাগ করে অবচয়ের হার নির্ণয় করা হয়। অতঃপর প্রতি বছরের কর্মঘণ্টাকে অবচয়ের হার দ্বারা গুণ করে সংশ্লিষ্ট বছরের অবচয়ের পরিমাণ নির্ণয় করা হয়। এই পদ্ধতিতে পার আওয়ার ডেপ্রিসিয়েশন রেট বের করার সূত্রটি হচ্ছে কস্ট প্রাইস অফ অ্যাসেটস মাইনাস সেলভেজ ভ্যালু ডিভাইডেড বাই এস্টিমেটেড ওয়ার্কিং আওয়ার। এখানে আমরা কস্ট প্রাইস অফ অ্যাসেটস বলতে বুঝি কোন একটা স্থায়ী সম্পত্তির ক্রয় মূল্যের সাথে স্থায়ী সম্পত্তি ক্রয় সংক্রান্ত যাবতীয় খরচ। সেলভেজ ভ্যালু বলতে বুঝি নির্দিষ্ট একটা সময় স্থায়ী সম্পত্তি ব্যবহার করার পর বিক্রি করে যা অর্জন করা হয়। আর এস্টিমেটেড ওয়ার্কিং আওয়ার বলতে বুঝি নির্দিষ্ট সময়ের যত ঘন্টা সম্পত্তি বা স্থায়ী সম্পত্তি ব্যবহার করা হয়। শুরুতে পার আওয়ার ডেপ্রিসিয়েশন রেট বের করে টোটাল ওয়ার্কিং আওয়ার দ্বারা গুণ করে অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন নির্ণয় করা হয়। অর্থাৎ অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন ইজ ইকুয়াল টু টোটাল ওয়ার্কিং আওয়ার গুণন ডেপ্রিসিয়েশন রেট। এরপর আমরা প্রোডাকশন ইউনিট মেথড বা উৎপাদন একক পদ্ধতি নিয়ে আলোচনা করব। এটি কার্যকর ঘন্টার অনুরূপ, অর্থাৎ এই পদ্ধতিটি আমাদের ওয়ার্কিং আওয়ার মেথডের মতোই। এই পদ্ধতিতে অবচয়যোগ্য মূল্যকে মোট উৎপাদিত একক দ্বারা ভাগ করে অবচয়ের হার নির্ণয় করা হয়। অতঃপর প্রতি বছরের উৎপাদনকে অবচয়ের হার দ্বারা গুণ করে সংশ্লিষ্ট বছরের অবচয়ের পরিমাণ নির্ণয় করা হয়। পার ইউনিট ডেপ্রিসিয়েশন বের করার ক্ষেত্রে কস্ট প্রাইস অফ অ্যাসেটস থেকে সেলভেজ ভ্যালু বাদ দিতে হবে এবং এস্টিমেটেড প্রোডাকশন ইন ইউনিট দ্বারা ভাগ করতে হবে। পার ইউনিট ডেপ্রিসিয়েশন বের করার পর অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন বের করতে হবে। অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন বের করার ক্ষেত্রে টোটাল প্রোডাকশন ইয়ারলি সাথে ডেপ্রিসিয়েশন পার ইউনিট গুণ করতে হবে। সর্বশেষ পদ্ধতিটি হচ্ছে সাম অফ ইয়ার ডিজিট মেথড বা বর্ষ সংখ্যা সমষ্টি পদ্ধতি। এই পদ্ধতিতে অবচয় নির্ণয় করার জন্য সম্পত্তির অপচয়যোগ্য মূল্যকে একটি নির্দিষ্ট অনুপাত দিয়ে গুণ করা হয়। এই অনুপাত নির্ণয় করার ক্ষেত্রে যে বছরের জন্য অবচয় নির্ণয় করা হয় সে বছর সহ সম্পত্তির অবশিষ্ট আয়ুকাল সংখ্যাকে লব এবং সমগ্র আয়ুকালের ক্রমিক সংখ্যাগুলোর যোগফলকে হর হিসেবে বিবেচনা করা হয়। যদি আমরা একটু ক্লিয়ারলি বোঝার জন্য একটা উদাহরণ দিয়ে বলে থাকি, ধরি একটি সম্পত্তির আনুমানিক আয়ুকাল 5 বছর, তাহলে আগে আমরা যে কাজ করব 5, 4, 3, 2, 1 যোগ করব। টোটাল যোগফলটাকে আমরা সাম অফ ইয়ার ডিজিট বলে গণ্য করব। প্রথম বছরের অবচয় বের করার ক্ষেত্রে 5 দ্বারা গুণ করব। এক্ষেত্রে অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন বের করার সূত্র হচ্ছে কস্ট প্রাইস অফ অ্যাসেটস মাইনাস সেলভেজ ভ্যালু ভাগ সাম অফ ইয়ার ডিজিট গুণন রেস্ট লাইফ ইয়ার্স ইনক্লুডিং কারেন্ট ইয়ার। এক্ষেত্রে সাম অফ ইয়ার বলতে বুঝি আমরা 5, 4, 3, 2, 1 এর যোগফল এবং রেস্ট লাইফ ইয়ার ইনক্লুডিং কারেন্ট ইয়ার বলতে বুঝি প্রথম বছরের 5 কে। প্রয়োজনীয় জাবেদা নিয়ে আলোচনা করব। শুরুতেই স্থায়ী সম্পত্তি ক্রয় সংক্রান্ত জাবেদা। আমরা স্থায়ী সম্পত্তি সাধারণত নগদে, চেকের বিনিময়ে বা বাকিতে ক্রয় করে থাকি। স্থায়ী সম্পত্তি নগদে ক্রয় করা হলে জাবেদা হবে ফিক্সড অ্যাসেট ডেবিট ক্যাশ ক্রেডিট। স্থায়ী সম্পত্তি চেকের বিনিময়ে ক্রয় করা হলে বা আমদানি করা হলে জাবেদা হবে ফিক্সড অ্যাসেট ডেবিট ব্যাংক ক্রেডিট। আর স্থায়ী সম্পত্তি বাকিতে ক্রয় করা হলে জাবেদা হবে ফিক্সড অ্যাসেট ডেবিট অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। স্থায়ী সম্পত্তি ক্রয় সংক্রান্ত যাবতীয় খরচের ক্ষেত্রে আমাদের একই জাবেদা হবে ফিক্সড অ্যাসেট ডেবিট ক্যাশ ক্রেডিট।
যদি স্থায়ী সম্পত্তি সংস্থাপন ব্যয় প্রদান করা হয় তাহলে জাবেদা হবে ফিক্সড ডেবিট ক্যাশ ক্রেডিট। স্থায়ী সম্পত্তি সংক্রান্ত বহন খরচ প্রদান করা হলো জাবেদা হবে ফিক্সড ডেবিট ক্যাশ ক্রেডিট। এরপর অবচয় ধার্যের ক্ষেত্রে আমরা সাধারণত দুইটা জাবেদা দিয়ে থাকবো। টু চার্জ ডেপ্রিসিয়েশন বা অবচয় ধার্যের ক্ষেত্রে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট। অ্যামাউন্ট অফ ডেপ্রিসিয়েশন ট্রান্সফার টু ইনকাম স্টেটমেন্ট বা অবচয় খরচ আয় বিবরণীতে স্থানান্তর করা হলে ইনকাম স্টেটমেন্ট ডেবিট এন্ড ডেপ্রিসিয়েশন ক্রেডিট। অবচয় ধার্যের ক্ষেত্রে আমরা যে জাবেদাটা প্রয়োগ করব সেটাকে আমরা অ্যাডজাস্টিং এন্ট্রি বলে গণ্য করতে পারি। আবার আমরা অবচয় খরচ আয় বিবরণী স্থানান্তরের জন্য যে জাবেদাটা প্রয়োগ করব সেটাকে আমরা ক্লোজিং এন্ট্রি হিসাবে বিবেচনা করতে পারি। আমাদের অঙ্ক করার ক্ষেত্রে কখনো কখনো বলবে স্থায়ী সম্পত্তি অর্জন এবং অবচয় সংক্রান্ত সকল জাবেদা দাখিলা দাও, তাহলে আমরা এই তিনটা জাবেদা দিয়ে দিব: স্থায়ী সম্পত্তি ক্রয় সংক্রান্ত, অবচয় ধার্য সংক্রান্ত এবং অবচয় খরচ আয় বিবৃতি স্থানান্তর সংক্রান্ত। যদি অবচয় ধার্য সংক্রান্ত শুধুমাত্র অ্যাডজাস্টিং এন্ট্রি দিতে বলে তাহলে আমরা ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট এই জাবেদাটি দিব। আর যদি ডেপ্রিসিয়েশন সংক্রান্ত ক্লোজিং এন্ট্রি দিতে বলে তাহলে আমরা ইনকাম স্টেটমেন্ট ডেবিট ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ক্রেডিট এই জাবেদাটি দিব।